হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম নবম শ্রেণীর 11তম অধ্যায় রাশি বিজ্ঞান। অলরেডি আমরা এই টপিকের উপর 3টি ক্লাস করে ফেলেছি, যেখানে আমরা কোষে দেখি 11.1 এর বেশ কিছু সমস্যার সমাধান করে নিয়েছিলাম। যদি তোমরা আগের ক্লাসগুলি না দেখে থাকো তো ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, অবশ্যই একবার দেখে নিও, নাহলে আজকের ক্লাসটি বুঝতে অসুবিধা হবে। এবং আজকের ক্লাসে আমরা কোষে দেখি 11.1 এর যে সমস্ত অঙ্কগুলো বাকি ছিল সেগুলোর সমাধান করব। তোমরা এই ক্লাসটি সম্পূর্ণ শেষ পর্যন্ত এবং স্কিপ না করে দেখবে, তবেই সব থেকে ভালো বুঝতে পারবে। চলো শুরু করা যাক। কোষে দেখি 11.1 এর 1, 2 এবং 4 নম্বর সমস্যার সমাধানগুলো আমরা আগের ক্লাসে দেখে নিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা 3, 5, 6, 7 এই কটি সমস্যার সমাধান দেখব। সবার প্রথমে 3 নম্বর সমস্যা। 3 নম্বর সমস্যাটা আমরা পড়ছি, সঙ্গে সঙ্গে ডিসপ্লেতেও দিয়ে দেবো, তোমরা সামনে বইটা রাখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 3 নম্বর সমস্যায় আছে একটি ঝুড়িতে অনেকগুলি কমলালেবু রাখা আছে। ওই এক ঝুড়ি কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন গ্রামে নিচে লিখলাম। দেখো এইগুলো হচ্ছে 40টি কমলালেবুর ওজন, এবং এগুলো গ্রামে মানে তোমার এইরকম 45 গ্রাম, 35 গ্রাম, 30 গ্রাম, 55 গ্রাম এইভাবে এগুলো আছে। আমাদের এখান থেকে যেটা করতে হবে, এবার আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যান বিভাজন ছক এবং একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যান বিভাজন ছক তৈরি করি। সো দুটো পার্ট আছে অঙ্কটা, একটা হচ্ছে পরিসংখ্যান বিভাজন ছক আর একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যান বিভাজন ছক। তো আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে কিভাবে পরিসংখ্যান বিভাজন ছক তৈরি করতে হয়। তাহলে আমরা আগে পরিসংখ্যান বিভাজন ছকটা তৈরি করে নেব, তারপরে আমরা দেখে নেব যে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যানটা কি এবং তার ছক কিভাবে প্রস্তুত করতে হয়, তাই তো। তো সবার প্রথমে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যানটা পরে করব, আগে শুধু পরিসংখ্যান বিভাজন ছক, যেটা সাধারণ পরিসংখ্যান বিভাজন ছক, সেটা তৈরি করব। তো পরিসংখ্যান বিভাজন ছক তৈরি করার জন্য কি কি প্রয়োজন হয় আমাদের, দেখো এইটাকে আমরা সাধারণত কি করব, মানে গ্রুপ পরিসংখ্যান বিভাজন ছক করব, দলগত করব। তার মানে আমরা কিছু কিছু দলে ভেঙে নেব। দলে ভেঙে নিতে গেলে পরিসংখ্যান বিভাজন ছকের প্রথম যে হেডিংটা হয় তার নাম হয় শ্রেণী। ওটা শ্রেণী অন্তর ভাবতে পারো, শ্রেণী সীমা ভাবতে পারো, কেমন। আর ওটা আমাদের প্রয়োজন নেই যে অন্তর লেখা রয়েছে, শ্রেণী লেখা মানে বোঝা যাবে ওটা শ্রেণী অন্তরের কথা বলা হয়েছে। এগুলো সব আমি আগের ক্লাসে বলেছিলাম। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে মনে হয়, তাহলে একবার ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে এর আগের ভিডিওটা দেখে নিও, কেমন। আচ্ছা, এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ট্যালি মার্ক। এগুলো একদম মনে রাখতে হবে, কেমন। এরপরে থাকে ট্যালি মার্ক আর শেষে থাকে পরিসংখ্যা। তো এই হলো আমাদের মোট সাধারণ পরিসংখ্যান বিভাজন ছকের স্ট্রাকচার। এবার এইটাকে আমরা কি করছি, দেখো আলাদা আলাদা সেপারেট করে নিচ্ছি। এইভাবে আমরা ছকটা প্রস্তুত করে নিলাম, কেমন। আচ্ছা, এবার আমাদেরকে দেখতে হবে যে শ্রেণীটা আমরা কি করব। শ্রেণীটা আমরা এখান থেকে দেখে নেব সবচেয়ে কম কত আছে, সবচেয়ে বেশি কত আছে। কম আর বেশি দেখে ঠিক করব শ্রেণীটা কি হবে। আচ্ছা দেখো, আমরা এখানে সবচেয়ে কম ভ্যালু যেটা দেখতে পাচ্ছি সেটা আমার চোখে একটা 30 পড়েছে। দেখো 30-এর থেকে কম বোধ হয় আর নেই। সো 30টা হচ্ছে সবচেয়ে কম ভ্যালু। আর সবচেয়ে বেশি ভ্যালু যদি লক্ষ্য করি, দেখো আমার চোখে একটা 110 পড়ছে। 110-এর থেকে বেশি ভ্যালু আর নেই। সো 110টা হলো সর্বোচ্চ ভ্যালু, এবং 30 থেকে শুরু করে আমাদেরকে 110-এ পৌঁছাতে হবে। তো দেখো যেহেতু 30-এর কমে নেই, তাহলে আমরা 30 থেকে এই জিনিসটাকে শুরু করতে পারি। দেখো কিভাবে করছি। আমরা প্রথম শ্রেণীটা 30 থেকে শুরু করে, মনে করো আমরা সাধারণত যে দেখতে পাচ্ছ অনেকটা পার্লার আছে, রেঞ্জটা অনেকটা বেশি, তাই জন্য আমরা 10-10 করে শ্রেণী দৈর্ঘ্য নিচ্ছি। তাহলে 30 থেকে 40 নিচ্ছি। এবার আমরা কি করবো, এর পরেরটা নেব 40 থেকে 50। এইভাবে আমরা 110-এ পৌঁছাবো। দেখো 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110। এবার দেখো তোমরা যারা আগের ক্লাসে দেখেছো তাদের জানা উচিত যে 110-এ পৌঁছেছি মানে এই শ্রেণীগুলো আমি সব কেমন নিচ্ছি, এক্সক্লুসিভ নিচ্ছি। দেখো এর শেষটা আর এর শুরুটা সমান। তাহলে এক্সক্লুসিভের ক্ষেত্রে কি হয়, এখানে যদিও 30 থেকে 40 লেখা আছে, তবুও 40টা এই শ্রেণীর মধ্যে নেই, এই শ্রেণীর মধ্যে ধরতে হয়। ঠিক সেরকম এখানে 100 থেকে 110 লেখা আছে, আমরা এই 110টা কিন্তু এই শ্রেণীতে ধরতে পারবো না, 110টার পরের শ্রেণীতে ধরবো। তাহলে এই 110টাকে আমাকে কাউন্ট করার জন্য আমাকে আরেকটা বাড়িয়ে নিতে হবে, সেটা হচ্ছে 110 থেকে 120। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যে আমরা কেন 120 পর্যন্ত নিলাম। যদি এটা 110-এর কম থাকতো তাহলে আমাদের ওইখানেই শেষ হয়ে যেত, কেমন। সো এইগুলোকে আমরা এবার ভর্তি করব, তাহলে আমরা পেয়ে যাব। তো আমরা এগুলোকে কি করছি, যেহেতু অনেকগুলো আছে এরকম দাগ করে নিচ্ছি, তবে সুবিধা হবে। আচ্ছা দেখো এবার আমাদের
নিয়ম হচ্ছে আগে ট্যালি মার্ক তৈরি করা, তারপরে পরিসংখ্যা তৈরি করা। কিন্তু আমরা কি করব বলেছিলাম আগের দিন, যাকে পরিসংখ্যাটা লিখে নেবো তারপরে ট্যালি মার্ক করবো, তাতে আমাদের সুবিধা হবে। তো এই পরিসংখ্যা নির্ণয় কিভাবে করতে হয় আমি তোমাদেরকে আগের ক্লাসে দেখিয়েছি। এই ক্লাসে আমি একটি দুটো দেখিয়ে দেবো, বাকিগুলো তোমরা নিজেরাই বুঝে যাবে যে কিভাবে হবে। আমি সময় বাঁচানোর জন্য একটু স্কিপ করবো। সো দেখো 30 থেকে 40 করার জন্য আমাদের কি কি ধরতে হবে, 30 থেকে শুরু করে 40 এর আগে পর্যন্ত। এবং এখানে দেখো কোনো ভগ্নাংশ বা পয়েন্ট নেই, তার মানে 30 থেকে শুরু করে 39 পর্যন্ত নেব। দেখো আমরা কিভাবে দেখছি 30 থেকে 39। দেখো এখানে একটা দেখতে পাচ্ছি, এই একটা দেখতে পাচ্ছি। আচ্ছা 30 থেকে 39 এর মধ্যে লক্ষ্য করো, 30 থেকে 39 পর্যন্ত, 30 থেকে 39, 30 থেকে 39। দেখো এখানে একটা 40 ছিল, এটাকে কিন্তু আমরা এখানে ধরছি না, কারণ 39 এর আগে পর্যন্ত। এটাই হচ্ছে এক্সক্লুসিভ গ্রুপের মানে। আচ্ছা দেখো 30 থেকে 39, 30 থেকে 39, দেখো এখানে একটা আছে। সো আমরা পেলাম 1 2 3 4। কেমন 30 থেকে 39 এর মধ্যে আমরা 4টে পেলাম। এবং এখানে পয়েন্টটা নোট করার মতো এটাই যে আমরা কিন্তু এই 40টা নিইনি, কারণ 40 হবে পরের শ্রেণীতে। এবার 40 থেকে 50 মানে কি, এটা 40 থেকে 50 এর আগে পর্যন্ত, মানে 40 থেকে 49 পর্যন্ত। সো দেখো আমরা 40 থেকে 49 পর্যন্ত, দেখো এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। দেখো 40 থেকে 49 এর মধ্যে আমাদের এলো 6টা। সো বুঝতে পারলে এইভাবে নেব। এবং এখানে যদি 50 থাকতো তাহলে তাকে নিতাম না। কেমন, সো এইভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি, নিয়ে ফিরে আসছি। তো আমরা সমস্ত পরিসংখ্যাগুলো লিখে নিয়ে ফিরে এলাম। আশা করি তোমাদের এটা করতে পারবে। তোমরা শুধু এইভাবে কাউন্ট করবে, এবং কাউন্ট করার নিয়মটা হচ্ছে যেমন এটা করার বেলা তোমরা 50 থেকে শুরু করে 60 এর আগে পর্যন্ত, মানে 59 পর্যন্ত যটা আছে তটা নেবে। এবার এখান থেকে ট্যালি মার্ক কি করে তৈরি করে দেখো। 4 আছে, 1 2 3 4। 6 আছে, 1 2 3 4 5 6। ট্যালি মার্কের এরকম নিয়ম যে 5টি করে একটা সেট হবে, 4টি সোজা দাঁড়ি আর একটা এরকমভাবে কেটে দেবো। তারপরে দেখো 3, 1 2 3 4, 1 2 3 4। 8 আছে, 1 2 3 4 5 6 7 8। 7 আছে, 1 2 3 4 5 6 7। 1 2 3 1 2 3 1 2। এই হয়ে গেল ট্যালি মার্ক তৈরি করা। তাহলে আমাদের পরিসংখ্যা বিভাজন ছক তৈরি হয়ে গেল। আর এখানে যদি আমরা মোট পরিসংখ্যাটা একবার দেখে নিই, এগুলো সব যোগ করে কত হচ্ছে, 4 6 10 10 13 13 17 17 17 17 8 তোমার হচ্ছে 25 25, সাথে 32 32, আর এটা হচ্ছে তোমার 5 35 35, আর 8 5 40। তাহলে মোট পরিসংখ্যা হলো 40। এটা হচ্ছে মোট পরিসংখ্যা। এবং এই যখন মোট পরিসংখ্যা আমি 40 পেলাম, এবং এখানে 40টা কমলা লেবুরই কথা বলা হয়েছিল, তার মানে বুঝলাম আমরা ঠিক করেছি। কেমন, এবার চলে আসবো এই অঙ্কের দ্বিতীয় পার্ট, যেখানে বলছে একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে। এখন ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন জিনিসটা কি, এইটা আমাদের আগে জানতে হবে, তারপরে ছক প্রস্তুত করতে হবে। তো আমরা দেখো আগে ছকের যে স্ট্রাকচারটা হয় সেটা তৈরি করে নিচ্ছি। ছকের স্ট্রাকচারটা হবে এরকম, আমাদের দুটো মাত্র ছক থাকবে, দুটো মাত্র কলাম থাকবে। আচ্ছা আমরা এই করসপন্ডিং এগুলো তৈরি করে নিচ্ছি। দেখো ওকে, দেখো আমাদের দুটো যেটা কলাম থাকবে সেটা হচ্ছে এরকম। এইখানটা হবে আমরা লিখবো ক্রমযৌগিক পরিসংখ্যান, এইখানটা আমরা লিখবো ক্রমযৌগিক পরিসংখ্যা, যাকে আমরা ছোট্ট করে বলি সিএফ। কেমন, আর এইখানটা লিখবো শ্রেণী। এখানটা আমরা কি লিখবো, শ্রেণী, বা আর কিছু না, এই শ্রেণী লিখলেই চলবে। এবার দেখো আমরা কি করছি, আমরা ক্ষুদ্রতর সূচক যখন বলবে তখন আমরা এই পয়েন্টটা মাথায় রাখবো। যখন ক্ষুদ্রতর বলবে তখন এইখানে যে শ্রেণীগুলো থাকবে তার এই ঊর্ধ্ব সীমাগুলো দেখবো। দেখো 40 50 60 80 70 এগুলো দেখতে পাচ্ছি। তো ক্ষুদ্রতর সূচক বলবে তখন আমরা ঊর্ধ্ব সীমাগুলোর দিকে নজর রাখবো। এটা কিন্তু একটা কি পয়েন্ট, আমি তোমাদের লিখে রাখছি, মনে রাখবে। হ্যাঁ, যখন ক্ষুদ্রতর সূচক কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক্রমযৌগিক পরিসংখ্যার কথা বলবে, তখন কোন দিকে নজর করবে, ঊর্ধ্ব সীমা। ঊর্ধ্ব সীমা, সবসময় ঊর্ধ্ব সীমা নজর রাখবে। তাহলে ঊর্ধ্ব সীমা দেখো 40 আছে, এখানে লিখবে 40 এর কম। দেখো আসলে এই শ্রেণীটা কি ছিল, 40 এর কমই ছিল, তো 40 তো ছিল না। এই শ্রেণীটা দেখো কি, এখানে লিখবে তোমার 50 এর কম। এইভাবে তোমরা এগুলো সব লিখতে থাকো। তাহলে কি হচ্ছে দেখো, 60 এর কম, 70 এর কম, 80 এর কম, 90 এর কম, 100 এর কম, 110 এর কম, আর এটা লাস্ট ছিল দেখো 120 এর কম। সো আমরা এই ঊর্ধ্ব সীমাগুলো দেখে দেখে এগুলো লিখে নেব। এবার হচ্ছে এটা বুঝে বুঝে মানেটা বসাতে হবে। আচ্ছা দেখো তো 40 এর কম কত, 40 এর কম ওজনের কটা কমলা লেবু আছে।
আচ্ছা 40-এর কম ওজনের কমলালেবু মানে 30 থেকে 40-এর মধ্যে যাদের ওজন তারাই 40-এর কম। সো দেখো এখানে 4টে কমলালেবু ছিল, এখানে আমরা 4 লিখে দেবো। কেমন? দেখো এটা খুব সহজ, আমরা মানে বুঝে করলে কিন্তু কোনো টাফ না। আচ্ছা তারপর আমি তোমাদেরকে টেকনিকটাও দেখিয়ে দেবো। তারপর দেখো 50-এর কম, 50-এর কম ওজনের কমলালেবু, 50-এর কম ওজনের কমলালেবু কোনগুলো হবে? দেখো আমরা 40 থেকে 50-এর মধ্যে যতগুলো কমলালেবু নিয়েছি সবার ওজন 50-এর কম, তার সঙ্গে সঙ্গে যেগুলো 30 থেকে 40-এর মধ্যে ছিল এইটা, সেটাও তো 50-এর কম। তার মানে 50-এর কম ওজনের কমলালেবু হচ্ছে এইখানে যতজন ছিল এখানে যতজন ছিল সবাই 50-এর কম। তাহলে আমরা এই 4 আর 6 যোগ করে যেটা বলতে পারি সেটা হচ্ছে 10। এই 10টা হচ্ছে 50-এর কম কমলালেবু। কেমন? এবার চলে এসো 60-এর কম। 60-এর কম মানে বুঝে করো। 60-এর কম মানে কি? দেখো এই ঘরটা যারা ছিল এরা সঙ্গে সঙ্গে এর আগের জন সবাই, কারণ এদের প্রত্যেকেই দেখো 60-এর কম ওজন। তাহলে আমাদের কি করতে হবে? এই সবগুলো যোগ করতে হবে, এই সবগুলো যোগ করতে হবে। তার মধ্যে দেখো এই পর্যন্ত যোগ আমার করা হয়ে গেছিল, তাহলে এর সঙ্গে আবার এটা যোগ করে দিলে আমরা এটা পেয়ে যাবো। তাহলে এখানে হচ্ছে দেখো 13। ঠিক এরকম ভাবে দেখো যখন 70-এর কম হবে তখন কি হবে? 70-এর কম এখানে হচ্ছে 70-এর কম, তার মানে দেখো এর এই পর্যন্ত যোগ করতে হবে, কিন্তু এই পর্যন্ত যোগ আমার করা হয়ে গেছিল, তাহলে এর সঙ্গে এটা যোগ করলে এখানে পেয়ে যাবো হচ্ছে তোমার 17। বুঝতে পারছো? তাহলে প্রতিবার কি করবে? আগের যোগটার সঙ্গে নতুনটা যোগ করে দেবে। তাহলে 17-এর সঙ্গে আবার 8 যোগ করে দাও, তোমার হচ্ছে দেখো 25। 25-এর সঙ্গে 7 যোগ করে দাও 32। 32-এর সঙ্গে 3 যোগ করে দাও 35। 35-এর সঙ্গে 3 যোগ করে দাও 38। 38-এর সঙ্গে 2 যোগ করে দাও 40। আর এই লাস্টটা যখন 40 এলো তার মানে আমার মোট পরিসংখ্যার সঙ্গে মিললো, তার মানে জানবে পুরো ঠিক আছে। কেমন? সো আমরা এই দিকটা মুছে দিচ্ছি, এগুলো যেগুলো বোঝার জন্য করেছিলাম। তো আশা করি বুঝতে পেরেছো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যান মানে কি, যেখান থেকে কার কম কত সেটা বোঝা যায়। তাই জন্য এটাকে পরিসংখ্যান না বলে ক্রমযৌগিক পরিসংখ্যান বলা হয়, কারণ এটা আগেরটার সঙ্গে জুড়িয়ে তৈরি হচ্ছে। কেমন? আর এই দেখো 40-এর কম 50-এর কম সব ঊর্ধ্বসীমা দেখে দেখে লিখবো। এবার কেন বলেছি দেখো, যদি মানেতে ভাবো তাহলে যদি আমরা 30 লিখতাম 30-এর কম, তাহলে 30-এর কম কাউকে পেতামই না, কারণ এখানে তো 30 থেকেই শুরু হয়েছে। তাই জন্য এটা ঊর্ধ্বসীমা ধরে করতে হয়। কেমন? সো এই হয়ে গেল আমাদের এমনি পরিসংখ্যান বিভাজন ছক, এটা হলো ক্রমযৌগিক পরিসংখ্যান বিভাজন ছক। তোমাদের বইয়ে দেখবে এই বইটার উত্তর কিন্তু একবারে করা আছে, আমি বলবো একবারে করবে না, তোমরা এইভাবে করবে, এইভাবেই করা উচিত। কেমন? তো যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো কি না, প্রথমটা এখানে বসিয়ে দেবো এবং এর সঙ্গে এটা যোগ করে এখানে লিখবো, এর সঙ্গে এটা যোগ করে এখানে লিখবো। আমি দেখো তোমাদেরকে এইভাবে দাগটা দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। প্রথমটা এখানে বসে গেল, এটার সঙ্গে এটা যোগ করে এখানে লিখবো, এটার সঙ্গে এটা যোগ করে এখানে লিখবো, এটার সঙ্গে তার নিচেটা যোগ করে এখানে লিখবো। বুঝতে পারছো আশা করি কিরকম ব্যাপারটা হচ্ছে? এই দুটো যোগ করে এখানে লেখা হচ্ছে। কেমন? এটার সঙ্গে আবার এটা যোগ করে এখানে লেখা হচ্ছে। এইভাবে তোমরা যদি মনে রাখতে পারো তোমাদের সুবিধা হবে, তাহলে কিছু মানে বুঝতে হবে না। আর যদি ভুলে যাও মানে বুঝে করলেও কোনো সমস্যা হবে না। এবার চলে আসবো আমরা 6 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা আমরা এর পরে করবো। দেখো 6 নম্বর অঙ্কে আছে যে নিচের ক্রমযৌগিক পরিসংখ্যান বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যান বিভাজন ছক তৈরি করি। তোমরা দেখো এই যে ছকটা, এই ছকটা অনেকটা এই ছকেরই মতো, অনেকটা নয় সম্পূর্ণ, শুধু ছকটাকে ওরা পাশাপাশি লিখেছে। তাহলে এই ছকটা থেকে আমাদের কি করতে হবে? ক্রমযৌগিক পরিসংখ্যান বিভাজন ছক দিয়ে দিয়েছে। দেখো যেহেতু 10-এর কম 20-এর কম 30-এর কম কমে লেখা আছে, তার মানে এটা ক্রমযৌগিক পরিসংখ্যান বিভাজন ছক দিয়ে দিয়েছে। আমাদেরকে এখান থেকে সাধারণ পরিসংখ্যান বিভাজন ছকটা তৈরি করতে হবে। দেখো আমরা কিভাবে করছি। আমরা কি করব, প্রথমে এই ছকটাকে ওই ছকটাকে এর মতো করে লিখে নেবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমরা প্রথমে ওই ছকটাকে এর মতো করে সাজাচ্ছি, লম্বায় সাজাচ্ছি। তাহলে আমরা এটা অ্যান্সার লিখছি। প্রথমে এটা মনে করো শ্রেণী, আর এখানে মনে করো এটা ছাত্রছাত্রীর সংখ্যা বলেছে, তো আমরা চাইলে ওটা ক্রমযৌগিক পরিসংখ্যানও লিখতে পারতাম। কেমন? তো শ্রেণী আর ছাত্রছাত্রীর সংখ্যা দেখো কি ছিল। ওকে, আমাদের এটা ছিল এরকম যে 10-এর কম 20-এর কম, আচ্ছা 30-এর কম 40-এর কম 50-এর কম 60-এর কম। দেখো এত দূর ছিল। কেমন? সেগুলোকে আমরা সেপারেট করে দিচ্ছি। দেখো তাহলে 10-এর কম ছিল 17, 22, 29, 37, 50 এবং 60। দেখো ক্রমযৌগিক ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যানের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কম থাকবে আর এইটা থেকে থেকে বাড়তে থাকবে। এটাই হচ্ছে এখানেও দেখো হচ্ছে ওখানে। এবার এইটা দেওয়া আছে, আমরা এটা তৈরি করবো। কিভাবে তৈরি করবো? দেখো আমরা এইভাবে তৈরি করবো। আমরা আগে একটা ছক বানিয়ে নেব, যে ছকটা হবে ওই ছকের মতো। দেখো কি হবে, আমাদের প্রথমটায় থাকবে শ্রেণী, আর তারপরটায় থাকবে পরিসংখ্যা। আর ট্যালি মার্কটা এখানে লিখবো না, কারণ আমরা র ডাটা থেকে কিন্তু এটা তৈরি করছি না, অর্থাৎ ট্যালি মার্কের প্রয়োজন নেই, শ্রেণী আর পরিসংখ্যাগুলি হবে। তো ছকটায় সমান সমান বানিয়ে নিই, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তো দেখো এই ছকটা আমাদেরকে পূরণ করতে হবে। কিভাবে পূরণ করছি? আমরা শ্রেণীটা লক্ষ্য করো কি আছে, এখানে আছে 10-এর কম। আমরা যদি এর সঙ্গে কম্পেয়ার করে বুঝতে শুরু করি, দেখো 40-এর কম ছিল, আমরা কি ছিল 30 থেকে 40, মানে এই 40টা আসলে এইটাকে স্ট্যান্ড করছিল। তাহলে 10-এর কম মানে এইখানটা কি জানি না, কিন্তু এখানটা 10 হবে এটা কনফার্ম। আচ্ছা 20-এর কম মানে এইখানটা
20-তে থাকবে, এবার এইটা তো 10-এ গিয়ে শেষ হয়েছে, তাহলে এটা 10-এ শুরু হবে। দেখো ঠিক এর মতো ট্যালি করে বোঝো, তাহলে ওটাই হবে। দেখো এখানে 50-এর কম মানে এর আগে যেটা ছিল এখানে বসেছে। ঠিক ওরকম ভাবে দেখো আমরা তাহলে এগুলো বসিয়ে দিই। 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। এবার বলবো এইখানটা কি হবে। দেখো আমরা এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছি শ্রেণী 10 করে দৈর্ঘ্যের আছে, তাহলে ওটাও 10 দৈর্ঘ্য থাকা উচিত। তাহলে এটা আমরা কোথা থেকে করতে পারি, 0 থেকে 10, 0 থেকে 10, 10 থেকে 20, এইভাবে সব প্রত্যেকটা 10 দৈর্ঘ্যের শ্রেণী হয়ে গেল। এবার আমরা পরিসংখ্যা তৈরি করবো। দেখো পরিসংখ্যা কি করে তৈরি করবো, মানে বুঝে করি 10-এর কম 17 জন, তার মানে 0 থেকে 10-এর মধ্যে 17 জনই হবে। যদি এটা আমরা সংখ্যায় ভাবি বা ওজনে যাতে ভাবি, তাহলে এই 10-এর কম যজন আছে 0 থেকে 10-এর মধ্যে তজনই থাকবে, মানে তো তাই বলছে। আচ্ছা 20-র কম আছে 22 জন। এখন 20-র কম যে 22 জন, এই 22 জনের মধ্যে তো 20-র কমের মধ্যে 10-এর কমেরও ঢুকে গেছে, হ্যাঁ কি না? 20-র কম যারা তারা তো 10-এর কমও মানে 10-এর কমেরও তো 20-র কম হবে, তাহলে এই 17 জন তো এর মধ্যে ঢুকে গেছে। কিন্তু আমি চাইছি এদেরকে বাদ দিয়ে 10 থেকে 20-র মধ্যে নির্ণয় করতে, তাহলে 22 - 17 করবো, করলে আমি পাবো 5। বুঝতে পারছো? তাহলে দেখো লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি যে 10-এর কম যেটা ছিল 0 থেকে 10 দিল 17, এটা এখানে লিখে দিলাম। আর 10 থেকে 20-র মধ্যে হচ্ছে 5, তার কারণ হচ্ছে 20-র কমে যারা আছে তাদের মধ্যে 10-এর কমেরাও ছিল বলে বাদ দিয়ে দিলাম। ঠিক মানে বুঝে বুঝে এভাবে করতে পারি। আর না হলে দেখো এবার এরপরটি লক্ষ্য করো কি আছে, এখানে আছে 30-এর কম। এই 30-এর কমের মধ্যে তো এরা ঢুকেছিল, এরা মানে কারা, এই 20-র কমের ঢুকেছিল। এখন 20-র কমের মধ্যে 17 ঢুকে গেছে, ওটাকে আলাদা করে ভাবতে হবে না। সো এই 29-এর মধ্যে 20-র কমটা যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকিরা 20 থেকে 30-এর মধ্যে ছিল, তাহলে 29 থেকে 22টা বাদ দিয়ে দিলে হচ্ছে আমাদের দেখো 7। তাহলে এটা হচ্ছে 20 থেকে 30-এর মধ্যে। আবার এটা থেকে এটা বিয়োগ করে দিলে কত হচ্ছে দেখো 29, 8। আবার এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে দেখো তোমার 13, আর এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 10। সেই হয়ে গেল আমাদের আলাদা আলাদা করে প্রত্যেকটা ঘরের পরিসংখ্যা। আর এইটা তৈরি করার নিয়ম কি দেখো, আমরা প্রথমটা এখানে লিখে দেবো, এই দুটো বিয়োগ করে এখানে লিখবো, এই দুটো বিয়োগ করে এখানে লিখবো, এরকম ভাবে দুটো দুটো করে বিয়োগ করে লিখছি। বুঝতে পারছো? এখানে যেমন এরকম জিগজ্যাগ ছিল, ওখানে কিন্তু দুটোর মধ্যে বিয়োগ করে হচ্ছে। এবং মানে যদি বুঝে করো তাহলে বুঝে যাবে যে এখানে আবার বলছি 20-র কম যদি 22 জন হয়, আমি চাইছি 10 থেকে 20 খুঁজতে। 10 থেকে 20 খোঁজা মানে হচ্ছে 20-র কমের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে 0 থেকে 10, একটা 10 থেকে 20। আমি 0 থেকে 10টা বাদ দিয়ে দিলেই বাকিরা হবে 10 থেকে 20-র মধ্যে। আর এমনি যদি কিছু না বুঝি, প্রথমটা লিখে দেবো, এরই মতো প্রথমটা লিখে দেবো, তারপরটা এরকম ভাবে বিয়োগ করে করে লিখবো। কেমন? সেই ভাবে আমাদের ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যান তালিকা থেকে সাধারণ তালিকা তৈরি করা, আর সাধারণ তালিকা থেকে ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যান তালিকা তৈরি করা। এবার আমরা পরবর্তী অঙ্কগুলো দেখে নেবো। দেখে নাও 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে ছিল, মারিয়া একটি হাসপাতালে 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখলো। এইটা ছিল ছক। ছকটা তোমাদের বইয়ে দেখবে পাশাপাশি ছিল, আমি ওটাকে লম্বায় লম্বায় লিখে নিয়েছি, তাতে আমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা পরীক্ষার সময় এরকমই করবে, কোশ্চেনটা পাশাপাশি থাকবে, তোমরা ওটাকে এরকম লম্বা লম্বা লিখে নেবে। কি আছে দেখো, ওই বয়সগুলো দিয়েছিল যে 10 থেকে 20 বছর বয়সের রোগী ছিল 80টা, 20 থেকে 30 বছরের রোগী ছিল 40 জন, এইভাবে বিভিন্ন বয়সের রোগীর সংখ্যা দেওয়া ছিল। আমার বলছে উপরে রাশিতত্ত্ব থেকে বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করি। তাহলে আমাদেরকে দেখো একটু আগে আমরা করলাম ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যান, এবারে করবো বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যান। ঠিক কিভাবে করতে হয় দেখো, আমরা আগে পদ্ধতিটা ফলো করে নিচ্ছি, তাহলেই বুঝে যাবে যে বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যানটা কি। তো আমাদের কি করতে হয়, যেরকম এখানে ছক থাকে সেরকমই একটা ছক বানাতে হয়, এবং সেই ছকে কি কি লিখতে হয় দেখো, এটাকে আমরা শ্রেণী লিখতে পারি, বা কেউ চাইলে বয়সের শ্রেণীও লিখতে পারো, বয়সও লিখতে পারো। আর এখানে আমরা লিখবো বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। কেমন? পরিসংখ্যা। সো তোমরা, আমি বললাম শুনে লিখে নিও, যে এখানে লেখাটা একটু ছোট হলো, যে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক যেরকম বলেছে সেরকম ছকটা বানালাম। এবার দেখো কিভাবে তৈরি করবো। আমরা কি করব, যখন ক্ষুদ্রতর সূচক করেছিলাম তখন মনে করো সব আপার ঊর্ধ্বসীমা গুলো নিয়ে কাজ করছিলাম, আপার লিমিট গুলো নিয়ে কাজ করছিলাম, মানে 20, 30, 40, 50, 60, 70। যখন বৃহত্তর সূচক বলবে তখন আমরা লোয়ার লিমিট গুলো মানে নিম্ন সীমা গুলো নিয়ে কাজ করবো। তো এটা আমরা একটা পয়েন্ট হিসেবে লিখে রাখছি যাতে বুঝতে সুবিধা হয়, যে বৃহত্তর সূচক কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা সব কি নেব, লোয়ার লিমিট, মানে হচ্ছে তোমার নিম্ন সীমাগুলো, নিম্ন সীমাগুলো নিয়ে কাজ করবো। তো নিম্ন সীমাগুলো কি কি ছিল দেখো, 10, 20, 30, 40, 50, 60। আমরা একদম টেকনিক্যালি পরপর করতে থাকবো, তাহলে বুঝে যাবো কি জিনিস। তো দেখো 10 ছিল, 20, 30, 40, 50, 60। তো এটাকে আমরা উল্টো দিক থেকে লেখা শুরু করবো, 10, 20, 30, 40, 50, 60। বুঝতে পেরেছো? এবার কি লিখবো, 10 অথবা 10-এর বেশি। দেখো আমরা বৃহত্তর সূচক করছি তো, তাই জন্য বেশি। আগেরবারে আমরা কম কথাটা লিখেছিলাম, আর আগেরবারে শুধু লিখেছিলাম অতর কম, এবারে কিন্তু ওইটা অথবা অতর বেশি। তাহলে 20 অথবা 20 এর বেশি। ঠিক এইভাবে প্রত্যেকটা লিখতে হবে,
30 অথবা 30 এর বেশি। কেমন? এইভাবে প্রত্যেকটা ভর্তি করে দাও। 40 অথবা 40 এর বেশি, 50 অথবা 50 এর বেশি, 60 অথবা 60 এর বেশি। তো এই হয়ে গেল আমাদের পূরণ করা। এবার এই মানে বুঝে বুঝে আমরা করব। দেখো কি ছিল, সবার প্রথম এই নিচেটা দেখো, নিচে ছিল 60 থেকে 70 এর মধ্যে এই বয়সে 20 জন রোগী ছিল। তাহলে 60 অথবা 60 এর বেশি রোগীর সংখ্যা কত হবে? যতজন 60 থেকে 70 এর মধ্যে ছিল, কারণ এর বেশি তো আর ছিল না। তাহলে এই 20টা আমার এইখানে বসে গেল। বুঝতে পারলে? মানে বোঝো, এখানে ছিল 60 থেকে 70 বয়সের মধ্যে রোগীর সংখ্যা 20, তাহলে 60 এর বেশি রোগীর সংখ্যাই তো 20। কেমন? তাহলে 20 বসে গেল। এবার দেখো এটা বোঝো, 50 থেকে 60 বছর বয়সের মধ্যে রোগীর সংখ্যা 40 জন। এবার এখানে জানতে চাইছে 50 অথবা 50 এর বেশি বয়সের রোগীর সংখ্যা কত। তাহলে 50 এর থেকে বেশি দেখো 60 পর্যন্ত 40 জন, আর 60 থেকে 70 এরাও তো 50 এর বেশি। তাহলে এই 40 জন আর এই 20 জন, এরা দুজন মিলেই হবে আমার 50 এর বেশি বয়সের রোগী। তাহলে আমরা কি করবো, এই 40টাকে এই 20 সঙ্গে যোগ করবো, তাহলে আমরা পাবো কত? 60। বুঝতে পেরেছো? এবার চলে এসে দেখো, এখানে লেখা আছে 40 অথবা 40 এর বেশি। তাহলে 40 এর বেশি কত? 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, এরা সবাই 40 এর বেশি। তাহলে 40 থেকে 50 এর মধ্যে 70 জন, আর আগের দেখো এরা মিলে 60 জন, তাহলে 70 আর 60 মিলে হচ্ছে 130 জন। এরা হচ্ছে 40 অথবা 40 এর বেশি। বুঝতে পেরেছো? ঠিক একই রকম ভাবে আমরা প্রত্যেকটা করবো। এবং এবার টেকনিক্যাল দেখো কিভাবে করছি। প্রথমে 20টা বসে গেল, তারপরে 20 সঙ্গে এই পরেরটা যোগ করে এখানে বসালাম, তারপরে এইটার সঙ্গে পরেরটা যোগ করে এখানে বসালাম, তাহলে এর সঙ্গে এইটা যোগ করে এখানে বসবে, আবার এর সঙ্গে এটা যোগ করে এখানে বসবে, এর সঙ্গে এটা যোগ করে এখানে বসবে। দেখো শেষে যখন 300 এলো এবং 300 রোগীর কথা বলা হয়েছিল, তার মানে এটা আমাদের ঠিক আছে। এবং টেকনিকটা ভালো করে বুঝে নাও। কি করছি, প্রথমটা নিচেরটা বসিয়ে দিলাম, ঠিক ক্ষুদ্রতর সূচকের মতোই হচ্ছে। ক্ষুদ্রতর সূচক উপর থেকে বসিয়ে দিয়ে যোগ করে করে নামছিলাম, এটা নিচে থেকে উপরে উঠবো। নিচেরটা বসিয়ে দিলাম, যেটা পেলাম তার সঙ্গে তার উপরটা যোগ করে পরের ঘর, তার সঙ্গে তার উপরটা যোগ করে পরের ঘর, এইভাবে আমরা করতে থাকছি। কেমন? তো এই হয়ে গেল আমাদের বৃহত্তর সূচক অনুযোগী পরিসংখ্যান। এবার চলে এসো 8 নম্বর অঙ্ক। এবং 8 নম্বর অঙ্কে দেখো ঠিক এর উল্টো কাজটা বলেছে। একটা দেখো বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যান দিয়ে দিয়েছে। দেখো 60 এর বেশি, 50 এর বেশি, 40 এর বেশি, 30 এর বেশি, বেশি লেখা আছে মানে কি এইটা দিয়ে দিয়েছে। তারপরে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যানটা দিয়ে দিয়েছে। আর জানতে চাইছে যে এখান থেকে একটা পরিসংখ্যান বিভাজন ছক তৈরি করতে হবে, তার মানে এইটা দিয়ে এটা জানতে চাইছে। ঠিক এর উল্টোটা করতে বলেছে। চলো আমরা মানে বুঝে করি, তারপর টেকনিক্যালি করবো। মানে বুঝলে দেখো, আগে সবার প্রথম এখানে একটু আমি ক্লারিফাই করে দিই। দেখো এখানে আমরা লিখেছি 10 অথবা 10 এর বেশি, আর এখানে শুধু আছে শূন্যের বেশি, মানে শূন্য অথবা শূন্যের বেশি কথাটা নেই, তাই তো? তো আমি তোমাদেরকে বলবো, এইটা হয়তো একটু তোমাদের বইয়ে লেখার ভুল। এটা তোমাদের যদি শূন্য অথবা শূন্যের বেশি লিখতো তাহলে ঠিক হতো, তবে শূন্যের বেশি দিয়েও অঙ্ক করা সম্ভব। কিন্তু সেই ধরনের জিনিস, অত টাফ কমপ্লিকেটেড ভাবনা চিন্তা আমাদের এই মুহূর্তে নেই। এবং এর যে উত্তরটা তোমাদের বইয়ে দেওয়া আছে সেটা দেখলে আমি বলবো যে এই প্রশ্নটাকে কারেকশন করে নেওয়াই ভালো। যে এখানটা তোমরা মনে মনে ভেবে নাও বা কারেকশন করে নাও যে শূন্য অথবা শূন্যের বেশি, 10 অথবা 10 এর বেশি, 20 অথবা 20 এর বেশি, এইভাবেই ভেবে করো, তাহলে কোনো অসুবিধা হবে না। কিন্তু এটা দেখতে গেলে মানে একটা সাইড থেকে তোমাদের কোশ্চেনটা ভুল আছে, কেমন? সো এটাকে আমরা ওইভাবেই ভেবে করছি, কারণ এর অ্যান্সারটা দেখে আমি এটা বুঝেছি যে এটা শূন্য অথবা শূন্যের বেশি, 10 অথবা 10 এর বেশি, মানে এইভাবেই ভাষাটা বুঝে নিচ্ছি, কেমন? সো দেখো এইটা করার জন্য আমাদেরকে ওই ছক তৈরি করতে হবে, নর্মাল পরিসংখ্যান বিভাজন। তো কি করে করছি, এখানে আমরা কি করব, শ্রেণী, আর এখানে কি করবো, দেখো এটা তো হচ্ছে ক্রমযৌগিক ছিল, তাহলে এখানে শুধু লিখবো পরিসংখ্যা। বুঝতে পারছো? আচ্ছা, আমরা শ্রেণী পরিসংখ্যা না লিখে কি করতে পারতাম, এখানে নম্বর লিখতে পারতাম, আর এখানে আমরা কি লিখতে পারতাম, ওই ছাত্রছাত্রীর সংখ্যা। এরকম যেমন এখানে দেখো ওরা না লিখে এরকম ভাবে বয়স আর রোগীর সংখ্যা লিখেছে, তো ওরকম লিখতে পারতাম। তো আমরা এটা স্ট্যাটের ভাষাও লিখতে পারি। সো দেখো আমরা কি করছি, আগে দেখে নিই কোথা থেকে শুরু। দেখো 10 থেকে শুরু, 60 পর্যন্ত, এবং 60 এর বেশি বলেছে। চলো সরি, 0 থেকে শুরু, 60 পর্যন্ত এবং 60 এর বেশি বলেছে। তাহলে 0 থেকে শুরু, তো তাহলে আমরা এইভাবে করছি। দেখো 0 থেকে শুরু আর 60 এর বেশি। আচ্ছা দেখো এখানে 0 এর পর 10, 10 এর পর 20 আছে। তাহলে আমরা কি করছি, এইভাবে শ্রেণীগুলো করছি। 0 থেকে 10, 10 থেকে 20, বুঝতে পারছো? 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এবং লক্ষ্য করে দেখো 60 এর বেশি বলেছে, তার মানে 60 থেকে 70ও একটা হবে। এই কথাটা বুঝতে পেরেছো কেন হচ্ছে? তাহলে 60 এর বেশিটা এখানে ধরে যাবে। এবার দেখো আমরা কিভাবে এগুলো বসাবো। সবার প্রথমে ভাবো 60 থেকে 70 এর মধ্যে কারা কারা নম্বর পেয়েছে। দেখো 60 এর বেশি পেয়েছে 0 জন, তাহলে 60 এর বেশিরাই তো 60 থেকে 70 এর মধ্যে নম্বর পেয়েছে। সো শূন্যটা এখানে বসে গেল। আবার দেখো এবার হচ্ছে 50 থেকে 60 এর মধ্যে কারা নম্বর পেয়েছে। 50 থেকে 60 এর মধ্যে যারা নম্বর পেয়েছে তাদের জন্য আমি এই ঘরটার দিকে একটু লক্ষ্য করি। এখানে বলছে 50 এর বেশি পেয়েছে 16 জন, তাহলে এই 50 এর বেশি যারা পেয়েছে তারা 50 থেকে 60 এর মধ্যে পেয়েছে, এবং তার বাইরেও হতে পারে, মানে 60 এর বেশি অর্থাৎ 60 থেকে 70 এর মধ্যে হতে পারে। তাহলে আমি দেখো এইখানে যে 16টা ছিল, এইটা থেকে যারা 60 থেকে 70 পেয়েছে তাদেরকে বাদ দিয়ে দিই। আমি এখানে একটু লিখে দেখাচ্ছি,
16টা থেকে যদি ওই সংখ্যাটা বাদ দিয়ে দিই, যেটা পড়ে থাকবে সেটাই হবে 50 থেকে 60-এর মধ্যেকার নাম্বার, ঠিক তো? তাহলে দেখো এইটা মানে বুঝে বললাম যে 16টা থেকে আগেরটা বিয়োগ। এবার দেখো এই ঘরটা আমরা করতে চাইছি 40 থেকে 50-এর মধ্যে কারা নম্বর পেয়েছে। এখানে বলছে 40-এর বেশি পেয়েছে 40 জন, কিন্তু 40-এর বেশি নম্বরটা 50-এর বেশিরাও তো 40-এর বেশিতে আছে। তাহলে 40 থেকে 50-এর মধ্যে ধরে নিয়ে বাকিদেরকে, মানে যারা 50-এর বেশি পেয়েছে তাদেরকে বাদ দিয়ে দিলে আমি 40 থেকে 50-এর মধ্যে পাবো। সো আমরা দেখো এইখানে ছিল 40, আমি একটু করে দেখাচ্ছি। 40 থেকে এর আগের যারা পেয়েছে 16 জন বাদ দিয়ে দিলে আমরা পাচ্ছি মোট তাহলে তোমাদের হচ্ছে তোমার 24। সো আমরা 40 থেকে 50-এর মধ্যে নম্বর পেলে আমাদের 24 জন। ঠিক একই রকম ভাবে 30 থেকে 40-এর মধ্যে কারা নম্বর পাবে না, 30-এর বেশি যারা পেয়েছে তাদের মধ্যে থেকে যারা 40-এর বেশি পেয়েছে বাদ দিয়ে দেবো, তাহলে বাকিরা শুধু 30 থেকে 40-এর মধ্যে নাম্বার, মানে এইটা মাইনাস এইটা করলে আমরা পাচ্ছি দেখো 35। তারপরে যখন 20 থেকে 30 হবে তখন এইটা মাইনাস এটা করলে হচ্ছে দেখো তোমার 5 12। ওকে, তারপরে দেখো এইটা মাইনাস এটা করছি, এটা মাইনাস এটা করলে হচ্ছে 5, আর এইটা মাইনাস এটা করছি, এটা করলে হচ্ছে 8। সো আমরা সবগুলো দেখো ক্যালকুলেশন করে এইগুলোই পেলাম। আর এখানে আমরা এই বিয়োগগুলো দেখাচ্ছি না, শুধু এইগুলোকে দেখাচ্ছি, তোমাদের বোঝানোর জন্য এটা করেছিলাম, কেমন? সো দেখো আমরা যেটা পেলাম সেগুলো ভালো করে বুঝে নাও। আমরা কি করলাম টেকনিকটা, আমরা প্রথমটা এখানে লিখে দিলাম, তারপরের গুলো কি করলাম, এইটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখলাম, এইটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখলাম, এইটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখলাম। ঠিক এরকম ভাবে প্রতিটা আমরা বিয়োগ করতে থাকছি আর এরকম নিচে থেকে উপরে লিখছি। ঠিক এখানেও কিন্তু তাই করেছি। দেখো যেদিক থেকে যেদিকে যাই, পরিসীমা বিভাজন থেকে কর্মযোগ দিকে যাই বৃহত্তরে, তো একই করবো আমরা, এরকম ভাবে বিয়োগ করে লিখতে থাকবো। এবং দেখো এই অনুযায়ী করলে মানে অনুযায়ী ঠিক এবং টেকনিক্যালিও ঠিক, কেমন? সো এই হয়ে গেল আমাদের রাশিবিজ্ঞানের প্রথম পার্ট। এবং আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ক্লাসটি বুঝতে কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে অঙ্কগুলো বাকি রইলো 8 এবং 9 এগুলোর সমাধান নিয়ে চলে আসবো। যদি তোমাদের এই ক্লাসটি ভালো লাগে, তোমাদের ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সেট করে রাখো, যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। তোমার বন্ধুদের মধ্যে ভিডিও লিঙ্কগুলিও শেয়ার করতে পারো, যাতে তারা ওই ভিডিওগুলি দ্বারা উপকৃত হয়। দেখা হচ্ছে পরের ক্লাসে।